উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী, লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। শেষ পর্ব। কেটে গেছে দুটি মাস। এই 2 মাসে তাদের মেয়ে রিহা অনেকটা বড় হয়েছে। এখন বাবা মায়ের কথা কিছুটা বুঝতেও পারে, অথচ এতটুকু একটা পুচকে বেবিকে নিয়ে ওজান যখন তখন এদিক ওদিকে চলে যায়। এই নিয়ে ময়ের অভিযোগের শেষ নেই। এত ছোট একটা মেয়েকে এই সময় বেশি বাইরে রাখা ঠিক নয়, কিন্তু উজান যেন কিছুতেই শুনতে নারাজ। মেয়ে হওয়ার পর থেকে তার ধৈর্যের পরিমাণ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। যেখানে অন্য সব পুরুষেরা বাবা হওয়ার পরেও সন্তানের দিকে তেমন মনোযোগ দিতে পারে না, রাত বিরতির বাচ্চা কাঁদলে বিরক্তি হয় বা চেঁচামেচি করে, সেখানে উজান তার পুরো বিপরীত মেরুর মানুষ। দীর্ঘ 8টি মাস সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট না সহ্য করেছে মৌ। এই অসহ্য যন্ত্রণা ও যা নিজ চোখে দেখেছে, তাই এখন সে মৌকে একদম পূর্ণ বিশ্রামে রেখেছে। সারাদিন রাতে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা ঘুমায় উজান, আর বাকি পুরোটা রাত মেয়েকে নিয়ে জেগে থাকে। মেয়েটাও হয়েছে ঠিক তার বাবার মতো ভীষণ দুষ্টু। সারাটা দিন শান্তি হয়ে ঘুমাবে, আর রাত হলেই তার যত দুষ্টুমি শুরু হবে। তবে তার এই জ্বালাতন মৌকে সহ্য করতে হয় না। সে নিশ্চিন্তে পরম ঘুমে ঢলে পড়ে, আর উজান পুরো রাত জেগে মেয়েকে সামলায়। সারাদিন ভার্সিটির কাজ সামলেও মেয়েকে সামলাতে তার বিন্দুমাত্র বিরক্তি নেই, বরং আনন্দ পায়। মেয়েকে ফিটিং করানো, জামা চেঞ্জ করানো, বুকের সাথে জড়িয়ে ধরে রুম জুড়ে হেঁটে বেড়ানো, সব ওজান নিজ হাতে করে। মৌ শুধু অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। এমনকি দিনেও মৌকে তেমন একটা মেয়েকে সামলাতে হয় না। সে শুধু খাওয়ায়, আর বাকি সময় বাড়ির সবাই রাজকন্যাকে নিয়ে মেতে থাকে। পরিবারের বড় নাতনি বলে কথা, তাই তার উপরে ভালোবাসার কোনো সীমা নেই। তবে তিনি বেশিরভাগ সময়ই সে তুবার কোলে থাকে। মৌ দূর থেকে তুবার মুখের সেই প্রাণখোলা হাসি দেখে সন্তানহীন মায়ের মনের কষ্ট মৌ খুব ভালো করেই বোঝে। সেজন্যই সে কখনো তুবাকে সন্তান নিয়ে কোনো বিদ্ধমূলক কথা বলেনি। উল্টো সে নিজে যেয়ে রিহাকে তুবার কোলে দিয়ে এসেছে। এদিকে আজ 2 মাস পর উজান আর মৌ তাদের আগের সেই দোতলার রুমে শিফট হচ্ছে। প্রেগনেন্সির সময়ে মৌয়ের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হবে ভেবে তারা 4 মাসের মাথায় তারা নিচে শিফট হয়েছিল। আজ আবার সেই প্রিয় রুমে ফিরে যাওয়ার পালা। পুরো রুম গোছানোর দায়িত্ব উজান একই নিজের কাছে তুলে নিয়েছে। কাউকে রুমে ঢুকতেও দেয়নি, সেই জন্য আজকে ভার্সিটি থেকে অফও নিয়েছে। আজকে পুরোটা দিন সে শুধুই তার ওয়াইফকে দিতে চায়। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবুও উজানের রুম গোছানো শেষ হলো না। মৌ নিচে সোফায় বসেছিল। এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে বেশ বিরক্ত হলো। ওদিকে তুবার আরিয়ান রিহাকে নিয়ে আনন্দে মেতে আছে। তাদের মুখের মিষ্টি হাসি রেখে মৌয়ের মনটা শান্ত ভরে গেল শান্তিতে। অতঃপর সে একঘমি কাটাতে ধীরে ধীরে সাথে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু সাথে পা রাখতেই সে অবাক হয়ে থমকে দাঁড়ালো। সেখানে আগে থেকে রয়েছে ইফাত আর মেহের। মেহের যেদিকেই যাচ্ছে ইফাত পা চেপে চেপে তার পিছু পিছু সেদিকেই দৌড়াচ্ছে। বারবার মেহের রাগে চোখে তাকাচ্ছে, তবুও ইফাতের থামার কোনো লক্ষণ নেই। তার মুখে একটাই মিনতি, সরি বউ, প্লিজ আজকের মতো মাফ করে দাও, ট্রাস্ট মি। এরপর থেকে দরকার হলে তোমার বোরখা পরে বাইরে বের হবো, তবুও আজকের মতো ক্ষমা করে দাও। মেহের তেড়ে এলো ইফাতের দিকে, কর্কশ কণ্ঠে গর্জে উঠল, টাচ করবেন না আমায়, বললাম না, বাজে লোক একটা। যান না এখান থেকে, আপনাকে রাস্তাঘাটে জড়িয়ে ধরেছিল কে? তাকে গিয়ে টাচ করুন। সি নাউজুবিল্লা, ঘরে আমার চাঁদের মতো সুন্দর বউ থাকতে আমি ওই জঙ্গলিদের কেন টাচ করতে যাব? ওদের দিকে তো আমার রুচিই যায় না। রুচি গেলে তো ঠিকই টাচ করতেন। দাদি একদম ঠিক বলতেন, পুরুষ মানুষ মানেই খারাপ। মেহির মুখ ফিরিয়ে রাখে কচকচ করতে করতে সাদের অন্যদিকে গিয়ে দাঁড়ালো। এবার তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ইদানিং মেয়েটা বড়টা বেশি কথায় কথায় স্যাত করে ওঠে। অবশ্য প্রেগনেন্সির সময় মেয়েদের মুড এমন সুইং হয় বলতে ইফাতের যা জানা আছে, কিন্তু তা বলে এক এক সময় এক এক অদ্ভুত মুড। গতকাল রাতেই তো ইফাতকে দেখে মেহের অযথায় চিৎকার জুড়ে দিয়েছিল। সে নাকি ইফাতের সাথে এক বিছানায় ঘুমাবে না, অন্য কারোর সাথে ঘুমাবে। কিন্তু ইফাত তো বউ ছাড়া ঘুমাতে পারে না। শেষে মেহেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ইফাতের সাথে ঘুমাতে রাজি করানো হলো। ঠিকই, কিন্তু শর্ত হিসেবে বেচারা ইফাতকে সারা রাত মেঝেতে শুয়ে কাটাতে হয়েছে। আর আজ ওজানের সাথে কিছু জরুরি কেনাকাটা করতে গিয়ে ইফাতের এক এক্স গার্লফ্রেন্ড হুট করে এসে তাকে জড়িয়ে ধরেছিল। ওজান শয়তানি করে অমনি সেই মুহূর্তে একটা ছবি তুলে মেহেরের ফোনে পাঠিয়ে দিয়েছে। ব্যাস, এরপর থেকে শুরু হয়েছে এই ধুরম্বার কাণ্ড। বউ বউ প্লিজ রাগ করো না, আই প্রমিস তুমি ছাড়া এই ইফাত চৌধুরী আর কারো দিকে তাকাই না। আপনাকে আমি বিশ্বাস করব না, আপনি খুব খারাপ। আমি আগের চেয়ে মোটা হয়ে গিয়েছি বলে আমাকে আর আপনার ভালো লাগে না, তাই না? আর সেই জন্যই অন্য মেয়েকে জড়িয়ে ধরতেন।
আমি সব বুঝি। মেহের অভিমানী স্বরে কথাগুলো বলল। তীরের মতো কথাগুলো গিয়ে সরাসরি ইভাদের বুকে লাগলো। সে তাৎক্ষণিক মেহেরের সামনে গিয়ে ও হুট করে তাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। আকুল গলায় বলল, এটা কি বলছো ভুলকন্যা? আমার তোমাকে ভালো লাগে না, তুমি এটা বলতে পারলে? ছাড়ুন আমাকে, আপনাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝি। কিন্তু ইফাত তাকে ছাড়ল না। হঠাৎ মেহের তার কাঁধে শীতল তরল কিছুর স্পর্শ অনুভব করল। মুহূর্তের মধ্যে সে চমকে উঠল। ইফাতকে অনেক কষ্টে নিজের থেকে ছড়িয়ে নিয়ে দেখে ইফাতের চোখের থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে মেহের ঠোঁট ফুলালো। আপনি কাঁদছেন? আমি তো জাস্ট এমনি এমনি বলেছি, এই জন্য এভাবে কাঁদতে হবে? ইফাত অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো। মেহের পরম যত্নে তার চোখের জল মুছিয়ে দিতেই ইফাত সেই হাঁটতিতে ব্যাকুল হয়ে চুমু খেলো এবং আকুল কণ্ঠে বলল, তুমি কেন এমনি এমনি বলতে গেলে? তুমি তো জানো তুমি ছাড়া এই ইফাত চৌধুরী কারোর দিকে চোখ তুলেও তাকায় না। তবুও বললে। তুমি এসব অভিযোগ করলে আমার বড্ড কষ্ট হয়। আমি প্রমিস করেছিলাম না তোমাকে সবসময় অনেক অনেক ভালোবাসবো? আচ্ছা, আর মুড অফ করবেন না প্লিজ। আর কখনো এমন কথা বলবো না। তুমি বিশ্বাস করো, আমি সত্যি ওই ডাইনিকে দেখিনি। ও নিজেই হুট করে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। আবারও ইফাত তাকে বাহু ধরে জড়িয়ে ধরল। মেহেরও ইফাতের পিঠে আলতো করে হাত বুলালো। অতঃপর মৃদু হাসলো। আপনাকে বিশ্বাস না করলে মেহেরের জীবন এতটা সুন্দর কখনোই হতো না। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। আপনি আছেন বলে মেহের আছে। মেহেরের অবিশ্বাসে ইফাত কিছুটা শান্ত হলো। সে মেহেরকে এক হাতে বুকের সাথে লেপটে ধরে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। দুজনেই কিছুক্ষণ নীরব হয়ে রইল। হুট করে ইফাত মেহেরের কালে ঠোঁট ছুয়ালো। মেহের চমকে তাকালো। আপনি এটা কি করলেন? রুমে চলো বউ। রুমে যাবো মানে? এই বিকেলে রুমে গিয়ে কি করব? ইফাত মেহেরের চোখে স্থির দৃষ্টিতে নিজ কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তোমাকে চাই, এখন এই মুহূর্তেই। কে? আপনি পাগল হয়ে গেছেন? প্রথমত এখন দিন, আর তাছাড়া আমার পেটে বাবু আছে। মেহেরের কথায় ইফাত আলাদা করে হাসলো। একটু ঝুঁকে মেহেরের নাকে সাথে নিজের নাক ছোয়ালো। পাগল তো আমিই হয়েছি, সেটাও আবার আমার এই মিষ্টি বউটার প্রেমে। তাকে নিজের করে পাওয়ার জন্য পাগল হয়েছি। আর তিনি কি আর আমি আমার বউকে ভালোবাসতে পারবো না ভুলে গেলে? আমি কিন্তু আমার বউকে প্রথমবার তিনিই ভালোবেসেছিলাম। ইফাতের কথায় মেহের মারাত্মক লজ্জা পেল। সাথে সাথে মাথা নিচু করে ফেলল সে। ইফাত আরও ফিসফিসিয়ে আওড়ালো, আর আমার সন্তানের কথা বলছো? ইফাত চৌধুরীর সন্তান ইফাত চৌধুরীর মতোই হবে। সে অনেক সাহসী, তাই তার বাবার ভালোবাসার মাঝে সে কখনোই হারাবে না। বাকিটা আমি সামলে নেব। এবার চলো তো বউ, আমি অধৈর্য হয়ে পড়ছি। তারা দুজন পেছনে ফিরতেই চমকে উঠল। দেখে মুখ তাদের পেছনে দাঁড়িয়ে ট্যাপ ট্যাপ করে তাদের দিকেই তাকিয়ে আছে। তাদের বুঝতে বাকি রইল না যে মৌ এতক্ষণ সব কথা শুনে ফেলেছে। মৌ দুষ্টুমির সুরে বলল, তা দেবরজি, আমার বোনকে কি এখন আর পাবো নাকি? নো 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 ভাবিজান, আপনার দেবর এখন মারাত্মক অসুস্থ। তাকে সুস্থ করতে আপনার এই বোনকেই প্রয়োজন। আপনার দেবর সুস্থ হইলে আপনি আপনার বোনকে ফেরত পাবেন। এবার আসি কেমন? এই বলে মেহের এক হাতে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো ইফাত। মৌ কেবল সেদিকে তাকিয়ে হাসলো। কিছু কিছু সম্পর্ক কত সুন্দর হয়, সব ওদের চেনেও কত সহজে একে অপরকে আপন করে ভালোবাসতে পারে। এরপর মৌ নিজেই সাথের এদিক ওদিকে দেখতে লাগলো। মৌ লাল টুকটুকে একটা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনোভাবেই তা পরতে পারছে না। এদিকে উজান করা হুঁশিয়ারি দিয়ে গেছে আজকে তাকে নতুন বইয়ের মতো শাড়ি পরে প্রস্তুত থাকতে হবে। অথচ সে কিছুতেই কুচি মেলাতে পারছে না। তবে এখন ছোট রিহাকে সামলাতে ব্যস্ত হয়ে মেহেরে ব্যস্ত ইফাতকে নিয়ে এদিকে রাতেও অনেকটা গভীর হয়েছে। মৌ কাকে ডেকে সাহায্য চাইবে বুঝে উঠতে পারছে না। এর মাঝে হঠাৎ দরজা খুলে উড়মুড়িয়ে ভেতরে ঢুকলো ওজান। মৌকে এভাবে এই অবস্থায় হাত পা গুটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হু হু করে হেসে উঠল। তা দেখে মৌ প্রচণ্ড রাগান্বিত হলো। বাজকই মেজাজে বলে উঠল, প্রফেসর সাহেব একদম হাসবেন না। আপনার জন্যই যত বিপদ। আপনি খুব ভালো করে জানেন আমি শাড়ি পরতে পারি না, তাহলে কেন পরতে বললেন? মৌ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তা দেখে উজান হাসতে হাসতে তার দিকে এগিয়ে এলো। এক বাচ্চার মা হয়ে গেছ, অথচ এখনো শাড়ি পরতেই পারে না। সে ধীরে ধীরে কাছে এসে মৌয়ের সামনে ঝুঁকে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে শাড়িটা নিজের হাতে নিয়ে নিজে পরতে শুরু করলো। পরম যত্নে সে একটা কুচি ঠিক করেছে। মৌ শুধু অবাক চোখে তাকিয়েই দেখল। কুচিগুলো সুন্দর করে গুছিয়ে ওজান যখন মৌয়ের নামের কাছে গুজতে যাবে, অমনি মৌ ঝটপট তার হাত ধরে ফেলল। ওজান অবাক হয়ে প্রশ্ন করলো, কি হলো পিচ্ছি, কুচি গুজতে দেবে না? দিন, আমি নিজে গুজে নিচ্ছি। ওজান সাথে সাথে মুখ বাঁকালো। সে যখন পুরো শাড়িটাই পরিয়ে দিতে পেরেছে, তখন বাকিটুকু সেই পারবে। সে আবারও কুচি গুজতে গেলে মৌ আবারও তার হাত টেনে ধরল। দিন না, আমি গুজে নিচ্ছি।
আমি গুজে দিলে প্রবলেম কিসের? চুপচাপ দাঁড়িয়ে থাকো, শাড়ি পরিয়ে আমি দেবো, আবার শাড়ি খুলেও আমিই দেবো। উজান সরাসরি কথায় মৌ লজ্জায় যেন মাটির সাথে মিশে গেল। মানুষটা এখনও সেই আগের মতোই বেহায়া রয়ে গেছে। এদিকে উজান শাড়ি কুচি ধীরে ধীরে মৌয়ের পেটের কাছে নিয়ে এলো। গুজতে গিয়ে তার চোখ আটকে গেল মৌয়ের পেটের কাছে। মেয়েটাকে এতটা কাছ থেকে আজ অনেকগুলো মাস পর দেখছে। মৌ কাঁপছে, সেটা উজান ঠিকই অনুভব করতে পারছে। বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, তবুও তার স্পর্শে মৌ আজও কেঁপে ওঠে। হঠাৎ উজান শাড়ি কুচি মৌয়ের পেটে গুজে দিল এবং সাথে সাথেই সেখানে গভীর একটা চুমু আঁকালো। মৌ তড়িৎ গতিতে পিছিয়ে গেল। তা দেখে উজান খানিকটা স্বাভাবিক হয়ে মুচকি এসে উঠে দাঁড়ালো। তারপর মৌকে নিজের বাহুডোরে আবদ্ধ করে রেখে কক্ষ ত্যাগ করলো। এরপর উজান মৌকে নিজেদের রুমের সামনে দাঁড় করিয়ে রেখে দ্রুত গিয়ে নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে এলো। রিহা ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। বাবাকে এত খুশি দেখে সে নিজেও যেমন ভীষণ খুশি। ঠিক তখনই এক হাতে মেয়েকে আর অন্য হাতে মৌকে নিয়ে উজান তাদের সাজানো রুমে পা রাখলো। ভেতরে পা রাখতেই মৌ চমকে তাকালো এরকম রুমের সাজসজ্জার দিকে, তো আরেকবার উজানের দিকে। আজ পুরো রুমটা নানা রঙের তাজা ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। মৌ খুশিতে উৎফুল্ল হয়ে প্রশ্ন করল, প্রফেসর সাহেব, আপনি এসব করেছেন? ওজান মৌয়ের ঘাড়ে আলতো করে চুমু খেলো, তারপর মুচকি এসে উত্তর দিল, আমি করেছি। সেটাও আবার আমার এই মিষ্টি ওয়াইফের জন্য। ফার্স্ট বাসর রাতে তো আমার ওয়াইফকে সেলিব্রেট করতে দেয়নি, কিন্তু এখন আর সেসব মিস হবে না। আজকে আমি আমার পিচ্চির সাথে সেকেন্ড বাসর করব। মৌ সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। তা দেখে উজান মাথা চুলকে আমতামতা করে বলল, এ মানে ওই একই তো হলো। সেকেন্ড বাসর না করলেও সেকেন্ড টাইম বাসর ঘর সাজালাম, তাও আবার নিজ হাতে। বলো বলো, কেমন ফিল পাচ্ছ? মৌ খুশিতে কত হয়ে রুমের ভেতরে এগিয়ে গেল। পুরো রুমটাতে চোখ বুলালো সে। আজ মনে হচ্ছে কত যুগ পর সে নিজের প্রিয় রুমে ফিরল। সে দ্রুত গিয়ে দক্ষিণের জানালাটা খুলে দিল, আর সাথে সাথে রাতের হিমেল বাতাস হু হু করে রুমে ঢুকে পড়ল। উজান কোনো পথে মেয়েকে বিছানায় একপাশে শুইয়ে দিয়ে মৌয়ের কাছে গেল। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এক হাতে দিয়ে মৌয়ের কোমর আঁকড়ে ধরল। তারপর তার ঘাড়ে মুখ ডোবাতেই মৌ ছটপট করে উঠল। চোখ মুখ শক্ত করে বন্ধ করে নিয়ে কাপা কণ্ঠে বলল, প্রফেসর সাহেব, প্লিজ একটু দূরে সরুন। হুম, ডিস্টার্ব করো না তো, যান, ফিল নিতে দাও। মৌ ছটপট করতে লাগলো, তবুও উজান তাকে ছাড়ল না, বরং ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে দিল। উজান মৌয়ের দিকে আরেকটু ঝুঁকতেই কেঁদে উঠল রিহা। মেয়ের কান্না শুনে মৌ দ্রুত উজানকে টেলে সরিয়ে বিছানার দিকে ছুটে গেল এবং মেয়েকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। মৌয়ের কোলে উঠতেই বুড়িটার সাথে সাথে কান্না থামিয়ে দিল। উজান চরম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ বাপের কষ্টটা একদম মেয়ে বুঝতেই চাইছে না। ওটা উজানের বেলুনের মতো চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে রিহা খিলখিল করে হেসে উঠল। উজান একদম হা হয়ে গেল। সে সাথে সাথে মৌয়ের কোল থেকে মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে নাকে নাক ঘষে পড়ল, বদের ধাড়ি মেয়ে, বাপকে একটু রোমান্স করতে দিবি না? এত পাজি, চল তোকে তোর আসল মায়ের কাছে দিয়ে আসি। এই বলে উজান মেয়েকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে লাগলো। মৌ পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু উজান কানেই তুলল না। সে গটগট করে হেঁটে আরিয়ানের রুমের দিকে গেল। এইদিকে মাত্রই আরিয়ান তোবার কোলে মাথা রেখে শুয়েছিল। অমনি উজানকে হুট করে রুমে ঢুকতে দেখে দ্রুত উঠে বসলো। উজান এক সেকেন্ডও দেরি না করে মেয়েকে তোবার কোলে চাপিয়ে দিয়ে নাক কুচকে বলল, ভাইয়া ভাবি, এবার তোমরা তোমাদের মেয়েকে সামলাও। বদের হাতটি একটা মেয়ে, বাপকে একদমই রোমান্স করতে দিচ্ছে না। জি ভাই, সামান্য রোমান্স করার জন্য তুই মেয়েকে আমাদের কাছে রেখে যাচ্ছিস? আরিয়ান টিপ্পানি কেটে বলল। উজান পাল্টা উত্তর দিল, ভাই প্লিজ, নিজে তো সারাক্ষণ রোমান্স করো আর আমাকে সামান্য রোমান্স দেখাচ্ছ। গত কয়েক মাস ধরে আমি অভুক্ত আছি, এবার অন্তত বউটাকে কাছে পাওয়ার সুযোগ দাও। দূর, আমার টাইম ওয়েস্ট হচ্ছে, তোমরা তোমাদের মেয়ে সামলাও, আমি গেলাম। পেছন থেকে আরিয়ান কত ডাকলো, কিন্তু উজান সেদিকে কান্না দিয়ে সোজা নিচে রুমের দিকে রওনা হলো। আরিয়ান ও তোবা দুজনেই উজানের এমন কাণ্ড দেখে হেসে গড়ালো। তারপর তোবার রিহাকে পরম আদরে বুকের সাথে জড়িয়ে নিল। তোবার পেয়ে ছোট্ট রিহাও খুব খুশি। তারপর সে তাদের সাথে দুষ্টুমিতে মেতে উঠল। ওজান রুমে এসে দরজা লক করে দেয় এবং তড়িৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যায়। মৌ কোমরে হাত দিয়ে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। ওজান তার সামনে যেতেই সে চেঁচিয়ে উঠল, লজ্জা করে না আপনার এইটুকু মেয়েকে মায়ের কাছ থেকে দূরে রাখতে? একটুও লজ্জা করে না। মেয়ে তো আর আরেক মাকে ঠিকই পেয়েছে, এবার আমাকে আমার বউকে পেতে দাও। ফাজলামো করছেন আমার সাথে? আমার মেয়েকে আমার কাছে এনে দিন, আমি আমার মেয়েকে একা একা কোথাও ফেলে দেব না, নিয়ে আসুন ওকে। ওজান মৃদু হাসল, তারপর খানিকটা এগিয়ে গিয়ে মৌকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল।
মৌ রাগি চোখেই তাকিয়ে রইল। সে সরে আসতে চাইলেও ওজান আরও শক্ত করে তাকে বুকে চেপে ধরল। মৌয়ের সারা মুখে ভালোবাসার স্পর্শ দেখে দিয়ে ফিসফিস করলো, পিচ্ছি রিল্যাক্স হও প্লিজ। তুমি কিন্তু দিন দিন ভীষণ পচা হয়ে যাচ্ছ। মেয়ে আমাদের ঠিকই, তবে সেই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে যদি ভাইয়া ভাবে একটু সুখ পাই, তাতে ক্ষতি কি বলো? আমার পিচি তো সবার কষ্ট অনুভব করে, সবাইকে বোঝে। তাহলে আজ কেন অবুঝের মতো বিহেভ করছো? রিহা তো আমাদেরই সন্তান। এখন ওকে যদি কিছুটা সময় ভাবির কাছে দেই, তবে ক্ষতি কি বলো? তুমি তো একজন সন্তানহীনা মায়ের মনে কষ্ট বোঝো, তাই না? জানো, আমি ভাবিকে লক্ষ্য করেছি, সে আমাদের মেয়ে থেকে কিছুটা দূরে দূরে থাকে। কারণ সেই দিন কেউ একজন বলেছিল, নিঃসন্তান মা যদি কোনো বাচ্চা কোলে নেয়, তবে সেই বাচ্চার নাকি ক্ষতি হয়। সেই থেকে ভাবি নিজেকে গুটিয়ে রাখে। আচ্ছা তুমি বলো, এমন কথা মানুষ কিভাবে বলে? আল্লাহ তো সবাইকে কোনো না কোনোভাবে পরীক্ষা নেন। হয়তো ভাইয়া ভাবিকে এভাবেই নিচ্ছেন। তাদের মুখে যদি আমরা একটু হাসি ফুটিয়ে তুলতে পারি, তাতে ক্ষতি কি? তাছাড়া আমি তো আছি। আমাকে পেয়ে কি তুমি হ্যাপি নও? মৌ লজ্জায় মাথা নিচু করে নিল। মানুষটা তাকে সবসময় কত সুন্দর করে বুঝিয়ে বলে, কখনো একটু রেগে কথা বলে না। এই জন্য এই মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। মৌ নিচু কণ্ঠে বলল, আমিও ওইভাবে বলতে চাইনি। আমাদের মেয়ে তো একা কখনো ঘুমায়নি, তাই বলছিলাম আমার উপরে বিশ্বাস রাখতে পারো। রিহা আমাদের চেয়েও ভাইয়া ভাবির কাছে অনেক বেশি ভালো থাকবে। আমি জানি তো। হঠাৎ ওজান আকুল গলায় ডেকে উঠল, পিচ্ছি ওয়াইফি মিসেস চৌধুরী রিহার মাম্মা। এবার মৌ সত্যিই বিরক্ত হলো। এবার বলার পরেও কেন ডেকে যাচ্ছে বুঝতে পারছে না। নিজের রাগকে দমিয়ে রেখে হালকা হেসে বলল, বলুন প্রফেসর সাহেব, ভালোবাসি আপনাকে। এই বলেই ওজান ঘনিষ্ঠতা বাড়ালো। মৌ বাধা দেওয়ার চেষ্টা করলেও ওজান শুনল না, বরং নিচু কণ্ঠে ফিসফিস করে, রিহার মাম্মা আজ হবে না, আমার অনেকগুলো মাস ওয়েট করেছি, আর সহ্য হচ্ছে না। অধৈর্য হয়ে যাচ্ছে, প্লিজ আমায় সামলান, নয়তো আজ মরেই যাব। কথা বলছেন না কেন? একটু সামলাতে পারবেন না আমায়? সত্যি সত্যি এবার ধৈর্য হারাচ্ছে, প্লিজ বাঁচান আমায়। কিন্তু তবুও মৌয়ের কাছ থেকে কোনো সারা শব্দ এলো না। ও যেন অবাক হয়ে মৌয়ের দিকে তাকালো। দেখে মেয়েটার চোখ দুট ফোঁটা জল ছলছল করছে। তা দেখে ও যেন বাকল হয়ে এক পা পিছিয়ে গেল, মাথা নিচু করে অসহায় গলায় বলল, সরি পিচি, আমি নিজেকে সামলে নিচ্ছি, তবুও তুমি কেঁদো না প্লিজ, কিছু হবে না আজ। এই বলে উজান সরে যেতে চাইলে মৌ ঝটপট তার হাতটা ধরে ফেলে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কোথাও যাবেন না আপনি, আপনি এখানেই থাকুন। তুমি তো চাচ্ছ না আমি থাকি। মৌ উজানকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আমি কি খুব মুখ ফুটে একবারও বলেছি যে আপনাকে চাই না? তাহলে কাঁদলে কেন? আপনি এত ভালো কেন? আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। আমি তো আপনারই অধিকার, তবুও বারবার কেন আমার অনুমতি নেন? সেই জন্যই কাঁদছি। আমার ভালোর জন্য এতগুলো মাস আমার থেকে দূরে থাকলেন, সেই জন্য কাঁদছি। আমি সত্যিই অনেক লাকি, তাই না? এই প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আজ আমাকে সামলাতে পারবেন কি না শুধু সেটা বলেন। আর স্বাভাবিক থাকতে পারছি না। মৌ মাথা নিচু করে ওজানকে আরও নিবিড় করে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যেই ওজান তার উত্তর পেয়ে গেল। সাথে সাথে মৌকে কোলে তুলে নিয়ে তার কানের কাছে ফিসফিস করে আওড়ালো, মিসেস ওজান চৌধুরী, ভালোবাসি আপনাকে। সারা জীবন আপনার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকতে চাই। আপনার ভালোবাসাহীনা কোনো অস্তিত্ব নেই প্রফেসর ওজান চৌধুরী। মৌ নিজেও মুচকি হেসে ওজানকে জড়িয়ে ধরল। আপনাকেও অনেক ভালোবাসি প্রফেসর ওজান চৌধুরী, আমার প্রফেসর সাহেব। মৌয়ের উত্তর শুনে ওজান পরম তৃপ্তির হাসি আসলো। মৌয়ের কপালে আলতো ঠোঁট ছুঁয়ে আবারও আওড়ালো, অসম্ভব রকম ভালোবাসি আপনাকে মিসেস চৌধুরী, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সমাপ্ত।